বর্ণিল আতশবাজিতে নতুন বছরকে উদযাপন, ফানুস ওড়ানোর সময় বিভিন্ন এলাকায় আগুন। নতুন প্রত্যাশায় শুরু হচ্ছে নতুন বছর, খুলছে পদ্মা সেতু কর্ণফুলী টানেল, চলবে মেট্রো রেল। পূর্বাঞ্চলে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু আজ। দর্শনার্থীদের যাতায়াতের জন্য থাকছে ৩০টি বাস। দশ বছরেও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি নারায়ণগঞ্জ সিটিতে, রাস্তার পাশে ময়লা ফেলায় দুর্ভোগ। সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ল্যাথামকে ফেরালেন শরীফুল। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আসলাম এবং আমি সাইনা ইসলাম। জানিয়ে দিচ্ছি পুরো খবর। বর্ণিল আতশবাজি আর ফানুস উড়ানোর মধ্য দিয়ে ২০২২ সালকে বরণ করল রাজধানীবাসী। রাত ১২টায় বাজার সাথে সাথেই শুরু হলো আতশবাজি। আতশবাজির বর্ণিল আলো আর ফানুসে ছেয়ে যায় ঢাকার আকাশ। উন্মুক্ত স্থানে আয়োজনে নিষেধাজ্ঞা থাকায় বিভিন্ন ভবনের ছাদে আয়োজন শুরু হয়। ডিএমপির পক্ষ থেকে ছিল বিধিনিষেধ আর নিরাপত্তার কড়াকড়ি। শুক্রবার সন্ধ্যা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের সাদা কালো পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। বন্ধ রাখা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক, সীমিত ছিল যান চলাচল। ২০২২ সালে সবকিছু কাটিয়ে যেন আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। ২০২২ সালে যেন ভালো মতো কাটে, সবার জীবনে খুশি আসে। প্রতি বছর এটার জন্য ওয়েট করি, এরকম এই নিউ ইয়ারটা করতে খুব ভালো লাগে। এদিকে ইংরেজি নতুন বছর বরণ উদযাপনের সময় রাজধানীর অন্তত ৭টি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মধ্যরাতে ফানুস থেকে এসব আগুন লাগে বলে জানা গেছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তথ্যানুসারে ক্ষয়ক্ষতিও হয়নি সম্পদের। সংস্থাটি জানায়, রাত ১২টা বাজার আগে থেকে রাজধানীর বিভিন্ন বাড়ির ছাদ থেকে ফানুস ওড়ানো হয়, সঙ্গে যোগ হয় বর্ণিল আতশবাজিও। এ সময় মাতোয়া স্কুল রোডের ৩তলা একটি ভবনের ছাদে থাকা প্লাস্টিকের ঝুড়িতে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে পাশের ভবনে। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ২ ইউনিটের ১৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। একইভাবে মিরপুর, মোহাম্মদপুর, লালবাগ, সূত্রাপুর সহ বিভিন্ন এলাকা থেকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পলিথিনের ছাউনি যুক্ত ১৫০০ স্কোয়ার ফিটের পলের প্লাস্টিকের ঝুড়ির গোডাউনে আগুন লাগছে। আমরা ৩তলায় আমাদের পানির লাইন নিয়ে দ্রুত আগুনটাকে নিয়ন্ত্রণে আনি এবং পরবর্তীতে আমরা ড্যাম্পিংয়ের মধ্যে আগুনটা সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হই। এখানে কোনো বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটে নাই বা কোনো ক্ষতির এরকম কিছু হয় নাই। ওই শুধুমাত্র ছাদে যে করোনা মহামারীর মধ্যেই নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বিশ্ববাসী। বর্ণিল আতশবাজিতে বিভিন্ন শহরে বরণ করে নেওয়া হচ্ছে ২০২২ সালকে। করোনা পরিস্থিতির কারণে বর্ষবরণের আয়োজনে সীমিত রাখা হয় লোক সমাগম। প্রতিবারের মতো এবছরও বিশ্বে সবার আগে নতুন বছরকে স্বাগত জানালো নিউজিল্যান্ড। অকল্যান্ড স্কাই টাওয়ারের বর্ণিল আয়োজন দেখতে ছিল উপচে পড়া ভিড়। আতশবাজির আলোয় ছেয়ে গেছে গোটা এলাকা। অস্ট্রেলিয়ায় বর্ষবরণের আয়োজনের মূল আকর্ষণ ছিল সিডনির অপেরা হাউসে আতশবাজি। রঙিন আলোর ছটায় বর্ণিল হয়ে ওঠে হারবার ব্রিজ। তবে করোনার কারণে সীমিত ছিল লোক সমাগম। যারা টিকার ২ ডোজ সম্পন্ন করেছেন কেবল তারাই অনুমতি পেয়েছেন আয়োজন উপভোগের। বর্ষবরণ উপলক্ষে জাপানের টোকিও যেন পরিণত আলোর শহরে। বিভিন্ন ভবন, স্থাপনা, এমনকি সড়কের পাশের গাছেও ছিল আলোকসজ্জা। নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজনের কমতি ছিল না তাইওয়ানে। তাইপের সিটি হল স্কোয়ারের আতশবাজির আয়োজন ছিল চোখে পড়ার মতো। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা মহামারীর মধ্যেই নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছর ২০২২ সালকে স্বাগত জানাচ্ছে বিশ্ববাসী। নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য বিভিন্ন আয়োজন করা হয়েছে যুক্তরাষ্ট্রেও, তবে করোনা পরিস্থিতির কারণে বর্ষবরণের আয়োজনে সীমিত রাখা হয়েছে লোক সমাগম।
এ বিষয়ে আরও জানাতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী SM সুলাইমান। সুলাইমান, যুক্তরাষ্ট্রে কি ধরনের আয়োজন করা হয়েছে, এই করোনার মধ্যে কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি টাইম স্কয়ারের পাশে আপনি যেমনটা দেখছেন যে এখন এখানে রাত 8টা আর 4 ঘন্টা পরেই যুক্তরাষ্ট্রবাসী বরণ করবে নতুন বছরকে। তবে পুরাতন 31st নাইট, এখন শুক্রবার রাত 31st নাইট এবং নতুন বছর বরণ করার জন্য আপনি দেখছেন যে আমি একটু দেখাতে চাই, হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছে এই টাইম স্কয়ারের আশেপাশে। তবে করোনা মহামারীর কারণে এবং নিরাপত্তা জনিত কারণে টাইম স্কয়ারের আশেপাশে সবগুলো সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং টাইম স্কয়ারের যে মূল যে চত্বর, সেই চত্বরটা পুলিশ বন্ধ করে দিয়েছে বা চারপাশে ব্যারিকেড দিয়ে। তবে আশেপাশে আমি টাইম স্কয়ার থেকে প্রায় 2 ব্লক দূরে একটি সড়কের পাশে দাঁড়িয়েছি। এর আশেপাশে সবগুলো সড়কেই আপনি দেখছেন যে হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছে। আমি যদি টাইম স্কয়ার সম্পর্কে বলি, এখানে প্রতিদিন 3.5 থেকে 4 লক্ষ লোক প্রতিদিন যাতায়াত করে এই টাইম স্কয়ারে। এবং আপনি যেমনটা জানেন যে এই বঙ্গবন্ধুর যে 7ই মার্চ ভাষণ গত 15 আগস্ট দেখানো হয়েছে এই টাইম স্কয়ারে, এবং এই টাইম স্কয়ারে প্রতি বছর 31st নাইটে প্রায় লক্ষাধিক লোকের আয়োজন হয়। তবে কোভিড এবং নিরাপত্তার কারণে এবার টাইম স্কয়ারের মূল চত্বরটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই টাইম স্কয়ার থেকে যুক্তরাষ্ট্রের CNN, ফক্স নিউজ সহ সবগুলা মূলধারার মিডিয়া এখানে সরাসরি রাতভর এখানে লাইভ সম্প্রচার করবে। এবং আমি যদি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই সর্বোচ্চ নিরাপত্তার জন্য টাইম স্কয়ার সহ নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের সবগুলো বড় বড় শহরে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে। নিয়মিত পুলিশ এবং সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা নিয়েছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে নিউ ইয়র্কবাসী দুটা কারণে আজকে স্মরণীয়। এই নতুন মেয়র আজকে রাত 12টার পরে দায়িত্ব নিচ্ছেন নতুন মেয়র এরিক অ্যাডামস, এবং পুরাতন মেয়র বিল ডি ব্লাজিও ওনার দায়িত্ব শেষ করছেন। এবং শুধু তাই নয়, এই নিউ ইয়র্কের ইতিহাসে এই দ্বিতীয়বারের মতো কোনো কৃষ্ণাঙ্গ মেয়র এই দায়িত্ব নিচ্ছেন নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন সহকর্মী SM সুলাইমান। পদ্মা সেতু, মেট্রো রেল ও কর্ণফুলী টানেলের মতো 3 মেগা প্রকল্প চালু হলে বদলে যেতে পারে দেশের অর্থনীতি। 2022 সালে নির্ধারিত সময়ে প্রকল্প 3টি উদ্বোধন হলে দেশ প্রবেশ করবে উন্নয়নের নতুন মহাসড়কে। 2023 সাল থেকে সুফল পাবে জনগণ, বলছেন অর্থনীতিবিদরা। বিশ্বে বসবাসযোগ্যতার বিচারে সবচেয়ে খারাপ শহরগুলোর মধ্যে ঢাকা চতুর্থ। 140 শহরের মধ্যে ঢাকার অবস্থান 137তম। তবে 2022 সালে মেট্রো রেলের মতো মেগা প্রকল্পগুলো চালু হলে বাড়বে গতি, আর পদ্মা সেতু ও কর্ণফুলী টানেল উদ্বোধনের মধ্যে দিয়ে অর্থনীতির এক নতুন মহাসড়কে প্রবেশ করবে বাংলাদেশ। আমাদের এই যে বিশৃঙ্খল গণপরিবহনের একটা সংস্কৃতি ছিল, মেট্রো আসার ফলে সুশৃঙ্খল একটা গণপরিবহনের পরিবেশ তৈরি করবে। তো সরাসরি অর্থনীতিতে কর্মঘণ্টা কমিয়ে উৎপাদনশীলতা বাড়বে। ওপারের মানুষ যারা আছে তারা কিন্তু খুব উন্মুখ হয়ে আছে, কবে তারা 2 ঘন্টায় ঢাকা যেতে পারবে, খুলনা থেকে ঢাকা চলে আসবে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে। তো এটা তো একটা বিশাল বিশাল দিক তাদের জন্য। কাজে এটার সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক 3টে দিকই গুরুত্বপূর্ণ। পদ্মা সেতুর সাথে যখন বেনাপোলের সড়কটা সংযোগ তো অলরেডি হবে, কিন্তু আরো প্রসারিত হবে, এখানে ইকোনমিক অঞ্চল গড়ে ওঠার কথা, সেগুলো যখন হবে তখন আসলে পদ্মা সেতুর প্রকৃত ফুল বেনিফিটটা আমরা আস্তে আস্তে পাবো। কিন্তু এটা কিন্তু বেনিফিটের দ্বারটা খুলে দেবে আগামী বছর। পদ্মা সেতু চালু হলে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার বাড়ার সম্ভাবনা রয়েছে 1%-এর ওপরে। আর কর্ণফুলী টানেল উদ্বোধনে নদীর ওপারে গড়ে উঠবে আরেক শহর। ব্যবসা বাণিজ্য সহ আবাসন সম্প্রসারণে চীনের সাংহাই নগরীর মতো চট্টগ্রাম পরিণত হবে অন সিটি 2 টাউনে, বলছেন অর্থনীতিবিদরা। বড় বড় অবকাঠামোগত প্রকল্পগুলো কিন্তু অনেক বড় ভূমিকা রাখে। পদ্মা সেতু যখন কানেক্টিভিটি বেড়ে যাবে তখন আশপাশে ইন্ডাস্ট্রি হবে, গ্রোথ সেন্টার হবে বা মার্কেট হবে, জনগণের আরো অনেক সুবিধা হবে, যাতে করে তারা ঢাকার সাথে কানেকশনটা অনেক ভালো হবে। এছাড়াও পদ্মা সেতুর আরেকটা দিক আছে, ভারতের সাথে একটা কানেক্টিভিটির সুযোগ আছে। তো সব মিলিয়ে যেটা হয় যে আমরা বলি যে ট্রানজাকশন কস্ট কমে এবং অন্যান্য ক্ষেত্রে এই সেতু কন্ট্রিবিউট করবে এবং তাতে অবশ্যই অর্থনীতিতে একটা ভালো প্রভাব পড়বে।
উন্নয়নের এই অগ্রযাত্রা ধরে রাখতে পারলে 2031 সালের মধ্যে উচ্চ মধ্যমায়ের দেশে পরিণত হবে বাংলাদেশ, আশা অর্থনীতিবিদদের। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ধাক্কা সামলে বিদায়ী বছরে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। রপ্তানি আয়ে গতি ফিরেছে, বেড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, মাথাপিছু আয় ছাড়িয়েছে $2,500। বছরের শেষ দিকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ গৃহীত হয় জাতিসংঘে। সরকারের নীতি নির্ধারকদের আশা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশের জিডিপি প্রবৃদ্ধি ছাড়াবে 7%। 2020-এর মার্চে শুরু হওয়া করোনা মহামারীর ধাক্কা সামলে কয়েক মাসের মধ্যেই ছন্দে ফিরে রপ্তানি খাত, যা অব্যাহত ছিল বিদায়ী বছরেও। শেষ 5 মাসে রপ্তানি প্রবৃদ্ধি 24%-এরও বেশি। দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ $472 কোটি রপ্তানি আয় আসে অক্টোবরে। প্রবাসী আয়ে বছরের প্রথম কয়েক মাসে যে গতি ছিল তা কমেছে মে মাসের পর থেকে। যদিও বৈদেশিক ঋণ ছাড়, রপ্তানি ও প্রবাসী আয়ে বিদায়ী বছরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছাড়ায় $45 বিলিয়ন। রাজস্ব আদায়ও তুলনামূলক বেড়েছে বিদায়ী বছরে। শেষ 4 মাসে প্রবৃদ্ধি 16%-এরও বেশি। মূলধনী যন্ত্রপাতি, কাঁচামাল ও খাদ্যপণ্য সহ আমদানি সামগ্রিকভাবে বেড়েছে ভোক্তা ব্যয়। ব্যাংক খাতে বেসরকারি ঋণের প্রবাহও বেড়েছে। 2021-এ মাথাপিছু আয় $2,500 ও জিডিপি ছাড়ায় $400 বিলিয়ন। 7.2 আমরা অর্জন করতে পারবো। যেভাবে এগুচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের প্রায় $47-48 বিলিয়ন এবছর আমাদের এক্সপোর্ট হবে। সার্বিকভাবে আমি মনে করি যে বেশ কয়েকটি ইন্ডিকেটরকে যদি আমি ভালো করে তাকাই তাহলে এটা ভালো করছে এখন আগের চাইতে। গেল নভেম্বরে জাতিসংঘে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ গৃহীত হয়, যার মাধ্যমে 2026 সালে চূড়ান্তভাবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাবে বাংলাদেশ। ব্যবসার পরিবেশ ও বিনিয়োগ উন্নয়নে দেশে বিদেশে রোড শো সহ নানামুখী উদ্যোগ ছিল বছর জুড়েই। আপনি যদি এখন আমাকে বলেন যে বিজনেস ক্লাইমেট এখন কেমন, ডেফিনেটলি বেটার। গত 2 বছরের থেকে আমাদের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আর ইজ দ্যার এনাফ? নো, নট এট অল। আমাদের প্রচুর রুম ফর ইমপ্রুভমেন্ট আছে। আপনি ট্যাক্সেশন থেকে শুরু করে, লজিস্টিক্স থেকে শুরু করে, কোম্পানি রেজিস্ট্রেশন থেকে সব কিছুতে। দেশের চলমান মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নে গতি আনার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ত্বরান্বিত করলে বাড়বে জিডিপি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান। নতুন বছরে দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে এটাই সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে মনে করেন পর্যবেক্ষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। এর আগে শুক্রবার সকাল 7:23 দিকে প্রধানমন্ত্রীর গাড়ির বহর পদ্মা সেতুতে পৌঁছায়। পরে ছোট বোনের সাথে সেতুর 7 থেকে 18 নম্বর পিলার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পথ হাঁটেন প্রধানমন্ত্রী। পরিদর্শন শেষে গাড়িতে চড়ে সেতু পার হয়ে জাজিয়া প্রান্তের সার্ভিস এরিয়ায় যান তিনি। সেখানে পদ্মা সেতু প্রকল্প সংশ্লিষ্টের সাথে নাস্তা করেন। দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিকেলে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল হক সহ মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি শপথ উপলক্ষে প্রধানমন্ত্রী বঙ্গভবনে এলে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বঙ্গভবনের দরবার হলে এলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি, আর তাকে শপথ পাঠ করান শুক্রবার বিকেলে। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া পরে শপথ বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও নবনিযুক্ত প্রধান বিচারপতি। রেওয়াজ অনুযায়ী জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় প্রধান বিচারপতির শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 1 জানুয়ারি থেকে শুরু হয়ে মাসব্যাপী চলবে এবারের মেলা। শুক্রবার পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী বলেন, এবারের বাণিজ্য মেলায় 225টি স্টল ও প্যাভিলিয়নকে স্থান বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে 11টি বিদেশি স্টল। সকাল 10টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত 9টা পর্যন্ত। আর ছুটির দিনগুলোতে 1 ঘন্টা বেশি খোলা থাকবে।
এছাড়া মেলায় দর্শনার্থীদের যাতায়াতের জন্য 30টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে, যাতে জনপ্রতি ভাড়া নেওয়া হবে 30 টাকা। আর নিরাপত্তায় কাজ করবে আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনী। ফায়ার সার্ভিস, ফায়ার জগনিং, এইসব ব্যাপার যা যা করণীয় সম্ভব সবই আমাদের এখান থেকে করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যথেষ্ট পরিমাণ ওয়ার্কার্স রাখা হয়েছে। আমাদের সরকারি অফিসও থাকবে একটা, পার্কিংটা কিন্তু ওখানে আছে, ওটা কিন্তু দুর্দিত মানে ডাবল করা ফ্লোর করা আছে, সেখানেও আছে। মা শিশুদের বাচ্চাদের জন্য চিন্তা করেও কিন্তু শিশু কেন্দ্র রাখা হয়েছে। তারপরে ব্লাড কালেক্ট করানো। 10 বছরেও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের। ল্যান্ডফিল্ড না থাকায় ময়লা ফেলা হচ্ছে রাস্তার পাশে, এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। নির্বাচনী প্রচারে যখন নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, তখন ভোটাররা তুলে ধরছেন নানা সমস্যা। নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জ এলাকা প্রধান সড়কের পাশেই গড়ে তোলা হয়েছে বর্জ্যের ভাগাড়। মাঝে মধ্যে ময়লার স্তূপ কমানোর জন্য আগুনে পোড়ানো হয়। এতে একদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ, অন্যদিকে নিঃসরণ হচ্ছে ক্ষতিকর কার্বন। একই চিত্র পুরো নগর জুড়ে। প্রতিদিন কয়েকশো টন বর্জ্য সৃষ্টি হলেও গড়ে ওঠেনি কোনো স্থায়ী সমাধান, যা প্রতিনিয়ত ভোগান্তিতে ফেলছে নগরবাসীকে। অবশ্যই পরিবেশ নষ্ট হচ্ছে, কারণ এখানে দুর্গন্ধ হচ্ছে, বাইরে থেকে ময়লা আসতেছে, এই ছেলেমেয়েরা স্কুলে যায়, এদিক দিয়ে রাস্তাঘাটে যায়, এই গ্যাসটা যাওয়া আসা করা যায় না, গাড়ি চালাইলেও সমস্যা, দুর্গন্ধের জন্য যাওয়া যায় না, আশেপাশে থাকা যায় না। এছাড়া পানি সংকট, যানজট সহ বেশ কিছু নাগরিক সমস্যার কথা তুলে ধরছেন নগরবাসী। বলছেন, ভোট আসে, নির্বাচিত হন মেয়র ও কাউন্সিলররা, অথচ সংকটের সমাধান হয় না। আমরা পাশে এটা করবো, এটা করবো, কাজে হয়তো নাই, ট্যাক্স তো ঠিক হইলে আছে বাড়ি ঘরে, যানজট লাগে থাকে, তারপরে ময়লা আবর্জনা তো অবশ্যই লাগে আছে অল টাইম। গত 10 বছর মেয়রের দায়িত্ব পালন করা সেলিনা হায়াত আইভি এবারও প্রার্থী। বর্জ্য ব্যবস্থাপনায় সমস্যার কথা স্বীকার করে স্থায়ী সমাধানের আশ্বাস দিচ্ছেন তিনি। আর অন্য প্রার্থীরাও দিচ্ছেন পরিচ্ছন্ন নগরী গড়ার প্রতিশ্রুতি। আমরা 23 একর জায়গা আপনার অ্যাকোয়ার করেছি, সেখানে চায়না একটা কোম্পানির সাথে পিডিবির সাথে চুক্তিবদ্ধ হয়েছে, আমরা বজ্র থেকে এই বিদ্যুৎ উৎপন্ন করব। তো সেটা কিন্তু প্রায় আমাদের মেমোরেন্ডাম এগুলি সবই হয়ে গেছে। নারায়ণগঞ্জের ঘরে ঘরে যান, নারায়ণগঞ্জ জেলার ঘরে ঘরে যান, একটা লোক বলতে পারবে না যে তৈমুর আলম খন্দকারের কোনো গণবিরোধী কোনো ভূমিকা আছে। যা কাজ করেছি জনগণের পক্ষে করেছি। শুধু প্রতিশ্রুতি নয়, ভোটাররা চান নারায়ণগঞ্জে বর্জ্য সমস্যার স্থায়ী সমাধান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 20 লাখ মানুষের বসবাস। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই এলাকার নানা সমস্যা তুলে ধরছেন ভোটাররা। তারা বলছেন, নগরবাসীর মৌলিক চাহিদা পূরণ করতে পারবেন এমন একজন প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোট টানতে কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় ছুটে বেড়াচ্ছেন তারা। তবে প্রতিশ্রুতির পাশাপাশি প্রার্থীদের ব্যক্তি ইমেজকে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। প্রচার শুরুর পর থেকেই কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় ছুটছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রার্থীরা। নগরীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নগরীর জন্য দীর্ঘ ও স্বল্পমেয়াদী পরিকল্পনা নিয়ে ভোটের মাঠে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। জনগণের পরামর্শক্রমে একটা 100 বছরকে সামনে রেখে আমি একটা গ্র্যান্ড মাস্টার প্ল্যান তৈরি করব। এদিকে সিটি কর্পোরেশনের অসমাপ্ত কাজগুলো শেষ করতে আবারও ভোটারদের সমর্থন চান আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। যে কাজগুলি করছিলাম সেই কাজগুলিকে চলমান রাখা, তাছাড়া আমরা পানি যেটা সরবরাহ করতে সেটা ঢাকা ওয়াসা করতো, কিন্তু ইতিমধ্যে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই পানিটা আমরা নিয়েছি এবং আশা করি যে এই পানির ব্যাপারে আমি বেশি জোর দিব, যাতে সুপেয় পানিটা আমি ঠিকমতো জনসাধারণকে পৌঁছে দিতে পারি। তবে উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি প্রার্থীর ব্যক্তি ইমেজকেও গুরুত্ব দিচ্ছেন নগরবাসী। সুস্থ সুন্দর যেন নির্বাচন হয়, আর যে যোগ্য ব্যক্তি তাকে আমরা ভোট দেব এবং তারাই আমাদের দরকার। যারা বাটপারি করে মানুষকে ধোঁকা দেয় তাদেরকে তো আমরা ভোট দিব না। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট গ্রহণ আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, নির্বাচনের প্রচারণা কেমন চলছে, সার্বিক পরিবেশ কেমন দেখছেন, আর প্রার্থী ভোটারদের কোনো অভিযোগ আছে কিনা? দেখুন, আসলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থীরা যে প্রচারণা শুরু করেছে তাদের কিন্তু আচরণবিধি মেনে চলার জন্য নির্বাচন কমিশন যেই নির্দেশনা দিয়েছিল, এখন পর্যন্ত কিন্তু নির্বাচন অফিস সূত্রে আমরা কোনো খবর পাইনি যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে। তবে মাঠ পর্যায়ে এই বিষয়গুলি নির্বাচন কমিশনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই বিষয়গুলি নজরদারি করা হচ্ছে, যেন প্রার্থীরা প্রচারণার ক্ষেত্রে তারা কোন রকম আচরণবিধি লঙ্ঘন করছে কিনা। আর নারায়ণগঞ্জের ভোটারদের যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, আসলে ভোটাররা চাচ্ছেন যে তাদের কাঙ্ক্ষিত সেই 16ই জানুয়ারি যে নির্বাচন, অধিকাংশ ভোটাররাই আসলে, বিশেষ করে নারী ভোটাররা, তারা আসলে চাচ্ছেন যে ভোট কেন্দ্রগুলি যেন ভোট দেওয়ার সেই পরিবেশ তৈরি থাকে এবং সুষ্ঠু এবং অবাধ একটি নির্বাচন এবং নির্বিঘ্নে তারা ভোট দেওয়ার জন্য যেন সুন্দর পরিবেশ তৈরি, নির্বাচন কমিশন সেরকম দৃষ্টিতে তারা সেই পরিবেশটি তৈরি করে যেন তারা গিয়ে ভোট প্রয়োগ করতে পারেন তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে, এবং যোগ্য, সৎ, নিষ্ঠাবান এবং এলাকার মানুষের পাশে থাকবে, উন্নয়নের জন্য যাকে তারা যোগ্য মনে করবেন এমন প্রার্থীকেই কিন্তু নারায়ণগঞ্জে মানুষ বেছে নেবেন। আসলে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে 7 জন মেয়র প্রার্থী, 148 জন সাধারণ কাউন্সিলর এবং 34 জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করছেন, এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডেই কিন্তু তারা তাদের নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা, গণসংযোগ কার্যক্রম চালাচ্ছেন। এবং আজকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভী সিদ্ধিরগঞ্জের একটি ওয়ার্ড থেকে সে সকাল 10টায় গণসংযোগ শুরু করবে এমনটা আমাদেরকে জানিয়েছেন, এবং তৈমুর আলম খন্দকার বন্দরের একটি ওয়ার্ড থেকে সকাল 10টায় গণসংযোগ কার্যক্রম শুরু করবেন, এবং তারা কিন্তু মাঠ পর্যায়ে প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে আসলে তারা নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তাদেরকে ভোট দেওয়ার জন্য, এবং আগামীতে তারা কেমন নারায়ণগঞ্জ গড়বেন এবং ভোটারদের কাছে কিন্তু সেই কাঙ্ক্ষিত চাওয়াটুকু তারা পৌঁছে দিয়ে তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন, এবং নারায়ণগঞ্জের মানুষও চাচ্ছেন যে আগামীতে যোগ্য একজন ব্যক্তিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে তারা মেয়র প্রার্থী হিসেবে তারা নির্বাচিত করবেন। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের প্রচারণায় মুখর নির্বাচনী এলাকাগুলো। প্রার্থীরা নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ দফায়ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে লড়ছেন বহু বিদ্রোহী প্রার্থী। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই নির্বিঘ্নে ভোট দেওয়ার নিশ্চয়তা চান ভোটাররা। শেরপুর জেলা শ্রীবর্দী উপজেলার 10টি ইউনিয়নের 9টি নির্বাচন শেষ হয়েছে গত 26 আগস্ট, কিন্তু মামলাজনিত জটিলতায় এক ধাপ পিছিয়ে এই ধাপে অনুষ্ঠিত হবে এ উপজেলার বাকি খড়িয়ারচর ইউনিয়নের নির্বাচন। ভোটারদের মন জয় করতে দিনরাত এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটাররাও চান যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে। কেন্দ্র হইতাছে এটা ভোট করার কেন্দ্র, এটা কোনো পাবলিকে ভোট দিতে পারে না। যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাই, আর যাকে খুশি তাকে ভোট দিব। নাটোরের গুরুদাসপুরের 6টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচারণা। বিএনপি অংশগ্রহণ না করায় নৌকার বিপক্ষে লড়ছেন একাধিক বিদ্রোহী প্রার্থী। প্রচারে ব্যস্ত মেম্বার প্রার্থীরাও। নির্বাচনে জনগণ আমার সাথে আছে, থাকবে, এবং আমার বিশ্বাস আগামী 5ই জানুয়ারি নির্বাচনে বিজয় আমাদের হবেই। ভোটাররা আছে, তারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমি নৌকার বিজয় করবই। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে 4 স্তরের নিরাপত্তা দেবে স্থানীয় প্রশাসন। বিজিবি, র্যাব, আমরা 6 প্লাটুন বিজিবির জন্য আমরা চিঠি লিখেছি, 5 টিম র্যাবের জন্য আমরা চিঠি লিখেছি। সুনামগঞ্জের 3 উপজেলায় 18টি ইউপিতে নির্বাচন হবে। 3 উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 132 প্রার্থী। এই নির্বাচনে দেখা যাচ্ছে যে দলীয় অনেক ঝামেলা, যে বিদ্রোহী, কিন্তু আমি তো বিদ্রোহী ছিলাম না, এটা তো আমাকে বিদ্রোহী বলা হয়েছে। যিনি কাজের মাধ্যম দেখাইতে পারবেন, যিনি জনগণের সেবা করতে পারবেন, হাওরের পিআইসিগুলি ভেরিবাদ দিতে পারবেন, এরকম চেয়ারম্যানই আমাদের দরকার। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। ইলেকশন যেন উৎসবমুখর হয়, আনন্দপূর্ণ হয়, এবং আমরা এখনো পর্যন্ত মোটামুটি সফল আমরা
আশা করছি বাকি সময়টাতেও আমরা এইভাবে শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রেখে আমরা ইলেকশন শেষ করতে পারবো। পঞ্চম ধাপে দেশের 707টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে 5 জানুয়ারি। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাকির হোসেন। জাকির, আমি আপনার কাছে জানতে চাইছি সুনামগঞ্জে দফায় দফায় কতটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। দেখুন, এই পঞ্চম দফায় সুনামগঞ্জের 3টি উপজেলায় নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 3টি সাল্লা, জামালগঞ্জ এবং ধর্মপাশা, এই 3টি উপজেলার 18টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 5 জানুয়ারি। তো নির্বাচনকে যেহেতু প্রায় আর 2 থেকে 3 দিন রয়েছে প্রচারটা, ইতিমধ্যে কিন্তু প্রার্থীরা কিন্তু সকাল থেকে রাত অবধি প্রচারণা চালিয়ে যাচ্ছে। একেবারে আপনি জানেন সুনামগঞ্জ একেবারে হাওর অধ্যুষিত একটি জেলা। তো হাওরে যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে ধর্মপাশা এবং সাল্লা উপজেলার কথা যদি বলি, এই উপজেলাগুলোতে আমরা দেখেছি একেবারে সকাল থেকেই কিন্তু প্রার্থীরা তাদের ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। আর প্রার্থীরা কিন্তু হাওরের যে অবহেলিত গ্রামগুলো রয়েছে, সেই অবহেলিত গ্রামগুলার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। সেই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন। আর ইতিমধ্যে আমরা 132 জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ছাড়াও কিন্তু এখানে বিদ্রোহী প্রার্থীরা রয়েছে। বিদ্রোহী প্রার্থীরা কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। বিশেষ করে আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ করছেন। আওয়ামী লীগের প্রার্থীরাও কিন্তু আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ করছেন। বিশেষ করে ধর্মপাশার উপজেলার কথাই যদি বলি, ধর্মপাশা উপজেলা আমরা গত 2-3 দিন যাবত আমরা শুনে আসছি যে ইতিমধ্যে কিন্তু হামলা হুমকি দামকির খবরাখবরও আমরা পাচ্ছি। তো এতে করে কিন্তু আসলে ভোটাররা শঙ্কিত নন। ভোটাররা বলছেন তারা সুষ্ঠু একটা নির্বাচন চান এবং তারা কিন্তু প্রশাসনের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন যেন হয় সেটা চান। তো আমার কাছে এই ছিল সুনামগঞ্জের নির্বাচনের সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাকির হোসেন। বছরের শুরুতে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছেন দর্শনার্থীরা। নতুন বছরে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন পর্যটকেরা। তিল ধারণের জায়গা নেই হোটেল মোটেলগুলোতে। পর্যটক বাড়ায় করোনার ক্ষতি পুষিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাঙামাটি এখন পর্যটকে মুখরিত। ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা, সাজেক ভ্যালি, পলয়েল পার্ক ও কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। নতুন বছরে পর্যটক সমাগম বেড়েছে খাগড়াছড়িতেও। আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং রিছাং ঝর্ণা দেখার পাশাপাশি বিভিন্ন পাহাড়ে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। প্রকৃতি সৌন্দর্যে মুগ্ধ পর্যটকেরা। সৌন্দর্যটা তো আসলে এখন অনেক সুন্দর, মেঘ দেখা যাচ্ছে। রিছাং ঝর্ণা দেখলাম, একটু হাঁটতে হয়, আর এই যে এটা পরে যাব ঝুলন্ত ব্রিজে। এত সুন্দর একটা জায়গা আছে আমাদের দেশে, অথচ আমরা ইউরোপে যাই, অন্য দেশে যাই, এটা আসলে বোকামি। তিল ধারণের জায়গা নেই হোটেল মোটেল ও গেস্ট হাউসগুলোতে। দর্শনার্থী বাড়ায় করোনাকালের ক্ষতি পুষিয়ে ওঠার আশা পর্যটন সংশ্লিষ্টদের। কোথাও কোনো সিট ফাঁকা নাই, ফলে প্রচুর পর্যটক আগমনের ফলে যে আমাদের যে করোনার ক্ষতিটা হয়েছিল সেই ক্ষতিটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এটা পুষিয়ে দিতে পারবো। ভিড় বাড়ায় প্রতিটি পর্যটন কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। প্রত্যেকটা জায়গাতেই নিরাপত্তার জন্য আমাদের পুলিশি ব্যবস্থাটা ওখানে রাখা আছে এবং এই নিরাপত্তা ব্যবস্থাটা সন্তোষজনক বলে প্রতীয়মান হচ্ছে বলেই পর্যটকের সংখ্যাও দিনকে দিন এখানে কিন্তু বেড়ে যাচ্ছে। নতুন বছরে লাখো পর্যটকে মুখর বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকত। লোনা জলে গা ভাসিয়ে উল্লাস করছেন দর্শনার্থীরা। কেউ আবার স্পিডবোটে ঘুরে বেড়াচ্ছেন সাগরের ঢেউয়ে ঢেউয়ে। অনেক ভালো লাগতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। বাইরের দেশ থেকেও লোক আসছে, ফ্রান্স থেকে, তারাও বেশ এনজয় করলো। নতুন বছর উপলক্ষে অন্য বছরগুলোতে এ সময় সৈকতে নানা আয়োজন থাকলেও এবার অনুমতি মেলেনি। তবে বিভিন্ন হোটেলে পর্যটকদের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা। ইন হাউস গেস্টদের জন্য আমরা কিছু কালচারাল প্রোগ্রামের ব্যবস্থা করেছি এবং আমরা আমাদের খাবারে এবং রুমের সার্ভিসের ক্ষেত্রে আমরা ভিন্নতা আনার চেষ্টা করেছি।
সমুদ্র সৈকত ছাড়াও দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন হিমছড়ি, ইনানি ও রামুতে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মৃত্যুফাদের আরেক নাম রেল ক্রসিং। ট্রেনের সিগন্যাল দেওয়ার পরও জীবনের ঝুঁকি নিয়ে ক্রসিং পার হচ্ছে মানুষ। সারা দেশে 2856 রেল ক্রসিংয়ের 39% অবৈধ। তবে বৈধ অবৈধ কোনো ক্রসিংয়ের দায় নেই এই পর্যন্ত রক্ষণাবেক্ষণ। ফলে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা। অবৈধ ক্রসিংয়ে দুর্ঘটনার দায় নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রেল মন্ত্রণালয়। এদিকে পুরনো ব্যবস্থা ভেঙে ইলেকট্রোম্যাগনেটিক রেল ক্রসিং চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। মালিবাগ রেল ক্রসিং ট্রেন আসার সিগন্যাল পেয়ে ব্যারিয়ার দিয়ে রাস্তা আটকে দিয়েছেন গেটকিপার। তবে ব্যারিয়ারটি আকারে ছোট হয় ফাঁক গলে জীবন ঝুঁকি নিয়ে পার হয়ে গেলেন মোহাম্মদ সোহেল নামের এক যুবক। ভুল হয়েছে, আমার অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটে যেতে পারত, নিশ্চয় আর এরকম আর হবে না। বেপরোয়া যান চালকেরা বৈধ ক্রসিংগুলো সংকেত না মেনেই পার হওয়ার চেষ্টা করেন, আর এতেই ঘটে দুর্ঘটনা। হরহামেশাই আইন ভাঙছেন সাধারণ পথচারীরাও। অনেক অনেক জায়গায় 3 তো ফাঁকা থাকে, ওই জায়গা দিয়ে সিএনজি, তারপরে রিক্সা, অটো রিক্সা, মাঝে মধ্যে মিনি বাইকও ঢুকেই দেয়। এই কারণে আর কি সামনে এসে দাঁড়াইতে হয়, সিঙ্গেল মান আমাদের গায়ে উঠাই দেয়। অধিকাংশ রেল ক্রসিংয়ে ব্যারিয়ার নামাবার পরও ফাঁকা থেকে যায় 3 থেকে 5 ফুট জায়গা। আর ট্রেনের সিগন্যাল পড়ার পর এই ফাঁকা জায়গার সুযোগ নিয়ে জীবন ঝুঁকিতে রাস্তা পার হচ্ছে পথচারী ও যানবাহন। নিয়ম তৈরি করবার পর যদি নিয়মের এমন ফাঁক রেখে দেওয়া হয় তবে তা কতটুকু কার্যকর হচ্ছে বা হবে সেটি বড় প্রশ্ন। কারণ পরিসংখ্যান বলছে গেল 1 বছরে ট্রেন দুর্ঘটনার সংখ্যা 1158টি, যার অধিকাংশই ঘটেছে রেল ক্রসিংয়ে। রাস্তাটি হয়তো প্রশস্ত করা হয়েছে, প্রশস্ত করা হলেও সেই প্রতিবন্ধকতার দৈর্ঘ্যটি যে বাড়ানো দরকার সেটি হয়তো বাড়াতে পারেনি। তবে এই প্রতিবন্ধকতা এমন হওয়া উচিত যেন সমস্ত রাস্তাটাই ব্লক করা অবস্থায় থাকে। রেল লাইনে মোট ক্রসিংয়ের সংখ্যা 2856টি, যার মধ্যে 1737টি বৈধ হলেও অবৈধ 1125টি। রেল মন্ত্রণালয় বলছে ক্রসিংয়ের দুর্ঘটনার দায় কোনোভাবেই তাদের নয়। সিগন্যাল তো দূরের কথা, সেখানে ব্যারিয়ার দিছি, সেটা আপনি ভেঙে যাচ্ছেন, সেটা আবার বলছেন আবার ওইটুকু আপনার ইয়ে করে দেন। তো এই লোককে আপনি কিভাবে আপনি সামলাবেন বলেন? আনঅথরাইজ যেটা হচ্ছে সেটা তো ধরেন যে আপনার ইচ্ছা মতো আপনি করবেন, সেটারও আমাদের দায় দায়িত্ব নাই। আর যেগুলো আমরা অথরাইজও বলতেছি সেটারও দায় দায়িত্ব আমাদের নাই। তবে পুরনো এ ব্যবস্থা তুলে দিয়ে বরাদ্দ বাড়িয়ে ডিজিটাল ক্রসিং ব্যবস্থা চালুর দাবি বিশেষজ্ঞদের। প্রতিবন্ধকতা স্থাপনটা আর ম্যানুয়ালি পদ্ধতির উপর না রেখে এগুলাকে যান্ত্রিক এবং ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। তা না হলে এই লেভেল ক্রসিং গেটে দুর্ঘটনা প্রতিরোধ করা যাবে না। বিগত এক যুগে রেলওয়েতে 1,63,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হলেও লেভেল ক্রসিং এর কাঠামোগত উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 36 কোটি টাকা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লার আব্দুল জলিল মেয়ে সোনিয়া মেহেরকে নিয়ে গড়ে তুলেছেন অপহরণকারী চক্র। সোনিয়া ডেটিং অ্যাপে বিত্তবান ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করেন, পরে বাসায় একান্তে সময় কাটাতে আমন্ত্রণ জানান। এরপর অপহরণ করে নির্যাতন, তোলা হয় আপত্তিকর ছবি, আদায় করা হয় বড় অঙ্কের মুক্তিপণ। সম্প্রতি চক্রের 3 সদস্যকে গ্রেপ্তারের পর ডিবি বলছে ডেটিং অ্যাপ বন্ধে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে। মনের মানুষ কিংবা বন্ধু খুঁজতে অনলাইন দুনিয়ায় রয়েছে নানা ডেটিং অ্যাপ। জনপ্রিয়তার দিক থেকে বিশ্বের অন্যতম টিন্ডার। এর মাধ্যমে অসংখ্য প্রোফাইল দেখা যায়, যেখান থেকে কাউকে পছন্দ হলে করা যায় বন্ধুত্ব। টিন্ডার ছাড়াও আছে টানটান, মিটমি, জো, বু, মাম্মাম সহ বিভিন্ন ডেটিং অ্যাপ। 2 মাস আগে ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে এই ব্যক্তির পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। 6 ডিসেম্বর ওই তরুণীর সঙ্গে দেখা করতে যান যাত্রাবাড়ি এলাকায়। সেখানে তাকে জিম্মি করে দাবি করা হয় 50 লাখ টাকা। 1 লাখ টাকার মতন আমি করে ওদেরকে আশ্বস্ত করি, যার ভিতরে 40,000-45,000 টাকা ওরা নেয়, আর বাকি 60,000 টাকা আমি পরের দিন দেওয়ার কথা বলে বের হতে পারি। যাত্রাবাড়ি থানায় মামলা হলে তদন্তে টিভি জানতে পারে বন্ধুত্ব করে একান্তে সময় কাটানোর প্রলোভন দেখিয়ে একটি চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। পরে অভিযান চালিয়ে চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জলিল ও সোনিয়া
সম্পর্কে বাবা মেয়ে এই দুজনই গড়ে তুলেছেন চক্রটি। সোনিয়া ডেটিং অ্যাপসে 30ঊর্ধ্ব বিত্তবান ছেলেদের সঙ্গে সম্পর্ক করে বাসায় ডাকে। এরপর জলিল ও তার অন্য সহযোগীরা অপহরণ করে নির্যাতন ও আপত্তিকর ছবি তুলে মুক্তিপণ আদায় করে। তার বাবা এই চক্রের একজন সদস্য এবং সেই মূলত 3টা বাসা ভাড়া নেয়। তারা তাদের সুবিধা মতো আসলে ভিকটিমকে ওখানে নিয়ে যায়। যদি মনে হয় যে ওই ভিকটিমটা দাউদকান্দি একটু ঢাকার বাইরে যেতে রাজি হয়, তখন তাকে দাউদকান্দিতে নিয়ে যেত এবং তারা তাকে আটকিয়ে এই করতো, আপনার মুক্তিপণ আদায় করতো। গোয়েন্দারা বলছেন এমন অপরাধ বন্ধে এসব অ্যাপস ব্যবহারে সতর্ক হওয়ার বিকল্প নেই। যদি এরকম ঘটনা ঘটেই থাকে তো সেই ক্ষেত্রে আমাদের ডিবিতে সাইবার স্পেশাল ক্রাইম ডিভিশনে এখানে আমরা চেষ্টা করছি আমাদের এই অ্যাপসগুলোর মাধ্যমে যারা প্রতারিত হচ্ছে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার। অর্ধশত ডেটিং অ্যাপের তালিকা করে তা বন্ধে বিটিআরসিকে চিঠি দিচ্ছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে শীতের চরিত্র বদলে গেছে। গত 5 বছরে দেখা মেলেনি শৈত্যপ্রবাহের। তাপমাত্রা ওঠানামায়ও ছিল গরমিল। ডিসেম্বরের পাশের জেলায় টাঙ্গাইলের সঙ্গে তাপমাত্রার পার্থক্য 4 ডিগ্রি সেলসিয়াস। এ ঘটনাকে অস্বাভাবিক বলছে আবহাওয়া অফিস। ডিসেম্বর মানেই হাড় কাঁপানো শীত, হিমের চাদরে মোড়া দেশ। মধ্য ডিসেম্বরের পর পড়তে হয় অন্তত 2টি তীব্র শৈত্যপ্রবাহের মুখে। এ সময় রাজধানীর তাপমাত্রা থাকে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। তবে এবার তা থাকছে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ সহ আশেপাশের জেলার সঙ্গে তাপমাত্রার পার্থক্য 4 ডিগ্রি। আবহাওয়া অফিস বলছে জানুয়ারিতেও প্রায় অভিন্ন থাকবে অবস্থা। রাজধানীতে আবহাওয়ার এই বিরূপ চিত্র 5 বছর ধরে শীতে শৈত্যপ্রবাহ বইছে না। গত 5 বছর ধরে কিন্তু আমরা কি বলা হয় ঢাকা শহরে গাণিতিকভাবে শৈত্যপ্রবাহের রেকর্ড পাচ্ছি না। অর্থাৎ ঢাকা শহরের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে কিন্তু নামছে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঢাকার পার্শ্ববর্তী যে সকল এলাকাগুলো আছে, যেমন টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর এবং পূর্ব দিকের যে সকল এলাকাগুলো আছে সে সকল অঞ্চলে কিন্তু তাপমাত্রা কিন্তু 10-এর নিচে আমরা কিন্তু রেকর্ড করছি। এবার অন্য বছরের তুলনায় সারা দেশে শীতের চরিত্র ব্যতিক্রম। উত্তরবঙ্গে ঠান্ডার প্রকোপ বেশি থাকলেও দক্ষিণের উপকূলীয় এলাকার তাপমাত্রা ছিল তুলনামূলক বেশি। কারণ গত কয়েক বছরে শীতেও উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সি সারফেস টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধিজনিত কারণে ওশেন তার পার্শ্ববর্তী এলাকায় যখনই সুযোগ পায় তখনই কিন্তু জলীয় বাষ্পের যোগান দেয় এবং এই জলীয় বাষ্পের যোগান যখনই বায়ুমণ্ডলে আসে তখনই কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায় এবং তা কি বলা হয় শৈত্যপ্রবাহ তখন কিন্তু প্রশমিত হয়ে পড়ে। জানুয়ারি জুড়েও দেশের উত্তরাঞ্চলে বইবে হিমেল হাওয়া, উত্তর ও পশ্চিমাঞ্চলে বৃষ্টিসহ হতে পারে 2টি শৈত্যপ্রবাহ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা। আগের বছরগুলোর তুলনায় চাষে আগ্রহ বেড়েছে অনেকের। তবে চলতি বছর ডিজেল ও কীটনাশকের দাম বেশি হয় উৎপাদন খরচ নিয়ে শঙ্কায় তারা। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলনের আশা কৃষি বিভাগের। কিশোরগঞ্জের হাওরের দিগন্ত জোড়া মাঠের চারদিক এখন শুধু সবুজের সমারোহ। শীত উপেক্ষা করে বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। পাশাপাশি জমি তৈরি করছেন ধানের চারা রোপণের জন্য। এবছর ধান চালের দাম তুলনামূলক বেশি থাকায় বোরো আবাদে আগ্রহ বেড়েছে চাষিদের। এরই মধ্যে হাওরের 10,000 হেক্টর জমিতে চলছে বোরো আবাদের প্রস্তুতি। তবে চলতি মৌসুমে কীটনাশক ও ডিজেলের দাম বেশি থাকায় উৎপাদন খরচ নিয়ে শঙ্কায় তারা। সারকানি জমি করতেছি, মনে হয় যে আমরা লাগানি খুব সুবিধা পাইছি। এরপরে মনে হয় যে ফলন আশা করতেছি যে 120 মন দর হইতো। আমি 2 কানি কাজ করতেছি, আপনার ফসল দেখতে ভালো, আবার এই আপনার এই জ্বালা ভাঙতে ভালো, আবহাওয়া ভালো। ডিজেলের দামটা আশা করি কিছু কমাইলে আমাদের এই কৃষকের জন্য কিছু ভালো হয় আর কি। জেলা কৃষি বিভাগ বলছে চাষকালীন সময়ে আবহাওয়ার বৈরিতা না থাকলে চলতি বোরো মৌসুমের লক্ষ্যমাত্রার অধিক ফলন হতে পারে। ইতিমধ্যে আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ বীজতলা তৈরি হয়েছে। এখন পূর্ণোদ্যমে হাওরে বোরো ধান লাগানো কাজ শুরু হয়েছে। চলতি বছর জেলার হাওরে 1,02,500 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় একদিনে 15,19,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। একদিনে মৃত্যু হয়েছে 5,500-এর বেশি মানুষের।
বিশ্বে করোনায় মোট মৃত্যু ছাড়ালো 54,52,000। এ পর্যন্ত শনাক্ত 28,83,00,000-এরও বেশি মানুষ। একদিনে বিশ্বে করোনায় সর্বোচ্চ 912 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়, সর্বোচ্চ 3,46,000 শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, মারা গেছে 711 জন। নতুন বছরে ফ্রান্সে ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে নতুন করে জারি করা হয়েছে বিধিনিষেধ, বাতিল করা হয়েছে নতুন বছর উদযাপনের আয়োজন। একই সাথে জনসমাগম সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে। এদিকে ইসরায়েলে হার্ট ট্রান্সপ্লান্ট করা রোগীদের টিকার দ্বিতীয় বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়েছে। করোনা মোকাবেলায় দেশগুলোর একসঙ্গে কাজ করলে 2022 সালের মধ্যে মহামারীর অবসান ঘটানো সম্ভব বলে আশা ব্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসাস। চীনে করোনা শনাক্ত হওয়ার ঠিক 2 বছর পর তিনি এ মন্তব্য করেন। এ সময় সংকীর্ণ জাতীয়তাবাদ ও ভ্যাকসিন মজুদ এর বিষয়ে সতর্ক করেন গেব্রিয়াসাস। বৈষম্যের অবসান ঘটাতে পারলে মহামারীর অবসান ঘটানো সম্ভব বলেও জানান তিনি। এর আগে টিকা মজুদের জন্য ধনী দেশগুলোর সমালোচনা করেন গেব্রিয়াসাস, যেখানে তাদের দেশের সবাই টিকা পাচ্ছেন আর অন্যান্যরা প্রথম ডোজের জন্য অপেক্ষা করছেন। এদিকে 2022 সালকে সামনে রেখে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহামারীর পরাজিত করতে জুলাইয়ের মধ্যে সব দেশের 70% লোকের টিকা নিশ্চিত করা। মাউন্ট মঙ্গানুয়ে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 1 উইকেটে 117 রান। কিউই অধিনায়ক টম ল্যাথামকে দ্রুত ফিরিয়ে দেয় টাইগাররা। 1 রান করে শরীফুলের বলে কট বিহাইন্ড হন ল্যাথাম। এরপর উইল ইয়াংয়ের সঙ্গে জুটি গড়েন ডেভন কনওয়ে। আগ্রাসী ব্যাটিংয়ে 50 করেছেন কনওয়ে। একাদশে 3 পেসার 1 স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে ভালো করার রাহি সুযোগ পাননি তাসকিন শরীফুলের সঙ্গে পেস অ্যাটাকে এবাদত। মিরাজ খেললেও জায়গা হয়নি তাইজুলের। এদিকে সাকিবের অবর্তমানে একাদশে ফিরেছেন ইয়াসির আলী রাব্বি। ক্রীড়াঙ্গনে উৎসবের বছর 2022। ফুটবল বিশ্বকাপ আকর্ষণের কেন্দ্রে। ইউরোপিয়ান ক্লাব ফুটবল চলবে আগের মতোই। ক্রিকেটে আছে টি20 বিশ্বকাপ। আইসিসির আসর ছাড়াও দ্বিপাক্ষিক সিরিজগুলোর ব্যস্ত রাখবে ক্রিকেটারদের। অ্যাথলেটিক্সও আছে বড়সড় ইভেন্ট। তবে করোনার প্রকোপ এত সব আয়োজনে চিন্তার প্রধান কারণ। 2022 ক্রীড়াঙ্গনের জন্য স্পেশাল। 4 বছর ঘুরে সামনে ফুটবল বিশ্বকাপ। গ্রেটেস্ট শোন আর্থের উন্মাদনা এবার কাতারে। 21 নভেম্বর থেকে 18 ডিসেম্বর ফুটবল রোমাঞ্চে বুঁদ হয়ে থাকবে পুরো বিশ্ব। ফুটবল বিশ্বকাপের 8 দিন আগে শেষ হবে ক্রিকেটের মেগা ইভেন্ট। অস্ট্রেলিয়ায় টি20 বিশ্ব চ্যাম্পিয়ন কে হবে তা জেনেই মনোযোগ ঘুরবে ফুটবলে। 4 ছক্কার বিনোদন দিতে টি20 বিশ্ব আসর 16 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত। ক্রিকেটে আইসিসির ইভেন্ট আরও আছে। বছর শুরু হবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দিয়ে। ওয়েস্ট ইন্ডিজে জানুয়ারি ফেব্রুয়ারিতে যুবাদের বিশ্ব আসর, পরের মাসে নারীদের ওয়ানডে বিশ্বকাপ নিউজিল্যান্ডে। এছাড়া দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে ভরপুর সারা বছর। দ্য বিউটিফুল গেম ফুটবল বছর শুরু থেকেই রোমাঞ্চ ছড়াবে। বিশ্বকাপ স্পটের জন্য লড়াই এখনো তোলা অনেকের জন্যই। ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোতে কে কাকে ছাড়িয়ে যাবে, কার ভাগ্যে শিরোপা আছে তা নিয়ে উন্মাদনা আগের মতোই। চ্যাম্পিয়ন্স লিগ উৎসবও চলবে একই সঙ্গে। 4টি গ্র্যান্ডস্ল্যাম ছাড়াও এটিপির নিয়মিত টুর্নামেন্টগুলো চলবে বছর জুড়ে। অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে জানুয়ারিতেই শুরু হবে টেনিস মৌসুম। রেকর্ড ভাঙা গড়ায় জকোভিচ নাদালের দাপট থাকে নাকি নতুনরাই কেড়ে নেবে স্পটলাইট, তা নিয়ে অপেক্ষা এবারও। অ্যাথলেটিক্সে সব বড় ইভেন্ট আছে। বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক ফেব্রুয়ারিতে, জুলাইয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যুক্তরাষ্ট্রে, ওই মাসের শেষ ভাগে বার্মিংহামে হবে কমনওয়েলথ গেমস। সেপ্টেম্বরে এশিয়ান গেমসের আয়োজক চীন। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অ্যাথলিটদের ব্যস্ত সূচি 2022-এ। নতুন বছরে এত খেলা, করোনা পরিস্থিতি চিন্তার প্রধান কারণ। আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে তাতে ইভেন্টগুলো নির্ধারিত সময়ে হওয়া নিয়ে শঙ্কা যৌক্তিক। তবে সব ঠিকমতো এগুলে নতুন বছর মাতিয়ে রাখবে ক্রীড়াপ্রেমীদের। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অষ্টমবারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো ভারত। ডিএল মেথডে ফাইনালে লঙ্কান যুবদলকে হারিয়েছে 9 উইকেটে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বৃষ্টি বাধায় নির্ধারিত 50 ওভারের খেলা হয় 38 ওভার। ভারতীয় বোলারদের তোপে শুরু থেকেই চাপে শ্রীলঙ্কা। উইকেট হারায় নিয়মিত বিরতিতে। মাত্র 57 রানে সাজঘরে ফেরে 7 ব্যাটার। শেষ দিকে
রাভিন্টি সিলভার 15 ও ইয়াসিরু রদ্রিগোর 19 রানে 100 ছাড়ায় লঙ্কানদের সংগ্রহ। ভারতের 107 রানের টার্গেট বৃষ্টি বাধায় কমে হয় 102। ডিএল মেথডে ওভারও কমে 6টি। মাত্র 1 উইকেট হারিয়ে 63 বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। হাফ সেঞ্চুরি করে অপরাজিত থাকেন ভারতীয় ওপেনার রঘুবংশী। এ নিয়ে 9 বার অনূর্ধ্ব-19 এশিয়া কাপের আসর বসে। কেবল 2017 সালে শিরোপা জিততে পারেনি ভারত। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।